বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি খলিল স্যার। আশা করি তোমরা পরিবারের সকল সদস্যকে নিয়ে ভালো আছো, নিরাপদে আছো। আজকে আলোচনা করব চতুর্থ অধ্যায় থেকে। আলোচনার বিষয়বস্তু হলো সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার। সরকারের বিভাগ রয়েছে তিনটি। এই তিনটি বিভাগের মধ্যে দুইটি বিভাগ হলো আইন ও শাসন বিভাগ। আইন ও শাসন বিভাগ রাষ্ট্রের দুইটি গুরুত্বপূর্ণ বিভাগ। দুইটি গুরুত্বপূর্ণ বিভাগের সুসম্পর্কের ভিত্তিতে রাষ্ট্রকে শ্রেণীবিভাগ করা যায়। এই শ্রেণীবিভাগে দুইটি রূপ রয়েছে। একটি হলো সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার। এখন আমরা আলোচনা আসি সংসদীয় সরকার বলতে কী বুঝি। প্রিয় শিক্ষার্থীরা, সংসদীয় সরকারকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলা হয়। যেই সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভরশীল, তাকে মন্ত্রিপরিষদ বা সংসদীয় পদ্ধতির সরকার বলে। অর্থাৎ সরকারের যে দুটি গুরুত্বপূর্ণ বিভাগ, একটি হলো আইন বিভাগ আর একটি হলো শাসন বিভাগ। এই দুইটি বিভাগের মধ্যে অন্তত ঘনিষ্ঠ সম্পর্ক, এবং দুইটি সম্পর্ক যে আলোচনা হয় যে আইন বিভাগের উপর নির্ভরশীল, অর্থাৎ শাসন বিভাগ হলো যারা শাসন করেন। শাসন বিভাগ কারা? যারা শাসন করেন বা মন্ত্রিপরিষদ, তাদেরকে বলা হয় শাসন বিভাগ। এই ব্যবস্থায় তাদের শাসন বিভাগের কর্মকর্তাদের বা মন্ত্রিপরিষদের কার্যত স্থায়িত্ব নির্ভরশীল হল আইন বিভাগের উপর। সরকার সাধারণত নির্বাচনের মাধ্যমে সংসদে সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দল সরকার গঠন করে বা মন্ত্রিসভা গঠন করে। প্রধানমন্ত্রী হল সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সংসদীয় বা রাষ্ট্রপতি শাসিত সরকার প্রধানমন্ত্রী হল সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি দলের বা সংসদের সংখ্যাগরিষ্ঠদের মধ্য থেকে মন্ত্রী নিয়োগ করেন এবং তাদের মধ্যে দায়িত্ব বন্টন করেন। সংসদীয় সরকার এই কারণে বলা হয় যে সংসদ থেকে মন্ত্রীদেরকে নিয়োগ করা হয় এবং তাদের দায়িত্ব বন্টন করা হয়। এটাকে বলে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার। বাংলাদেশ সংসদীয় সরকার প্রচলিত রয়েছে, যেমন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদীয় সরকার। এই সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকে। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানটা কি? যে রাষ্ট্রে একজন সংবিধান মোতাবেক একজন রাষ্ট্রপতি থাকবেন, তিনি নিয়মতান্ত্রিক, অর্থাৎ তার ক্ষমতা সীমিত। আর প্রধানমন্ত্রীর ক্ষমতা হলো সবচেয়ে বেশি। প্রধানমন্ত্রী হলো সর্বময় ক্ষমতার অধিকারী। তাকে কেন্দ্র করে মন্ত্রিসভা গঠিত হয়, তাকে বলা হয় মন্ত্রিসভার প্রাণ। এই সংসদীয় সরকার পদ্ধতিতে সংসদ বা আইনসভা, সংসদকে বলা হয় আইনসভা সর্বময় ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা সর্বময় ক্ষমতার মালিক। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারে না। তিনি সীমিত কিছু কাজ করেন, বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেন, যেমন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন, প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। এইসব নিয়োগগুলি রাষ্ট্রপতি দিয়ে থাকে। তাও কি প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে, অর্থাৎ প্রধানমন্ত্রীর নজরে না দিয়ে তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। তাহলে আমরা বুঝলাম যে সংসদীয় সরকার কোন কোন দেশে রয়েছে। বাংলাদেশ, যুক্তরাজ্য, সুইডেন, অস্ট্রেলিয়া, কানাডা ইত্যাদি রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনায় আসব সংসদীয় সরকারের গুণ। মানে প্রত্যেকটি সরকারের গুণ রয়েছে, তেমনি দায়িত্বশীল শাসন সরকার ব্যবস্থা। অর্থাৎ সংসদীয় সরকার হলো দায়িত্বশীল শাসন ব্যবস্থা। এই কারণে দায়িত্বশীল শাসন ব্যবস্থা, সরকার ও বিরোধী দল সকলেই তারা সঠিক সময়ে কাজ করে এবং তারা নিজ দায়িত্ব পালন করে থাকে এবং তারা প্রত্যেকে তার কাজের জন্য দায়ী থাকে। এই জন্য বলা হয় যে সংসদীয় সরকার ব্যবস্থা দায়িত্বশীল সরকার রয়েছে। নাম্বার 2, আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক। তাহলে কয়টি বিভাগ? 2টি।
আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তারা মিলেমিশে সুন্দরভাবে কাজ পরিচালনা করে থাকে। নাম্বার 3, বিরোধী দলের মর্যাদা। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের মর্যাদা অনেক বেশি, কারণ বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার বা ছায়া সরকার। বিরোধী দল এবং সরকারি দল মিলেমিশে তারা কাজ করে। বিরোধী দল সরকারের সমালোচনা করার সুযোগ পায়, যেমন সমালোচনার সুযোগ। বিরোধী সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় বিরোধী দল জাতীয় সংসদে বসে সরকারের সমালোচনার সুযোগ পায়। এতে প্রাণবন্ত আলোচনা হয় এবং জনগণ সেটি দেখে এবং নিজেদেরকে রাজনৈতিক শিক্ষা দ্বারা শিক্ষিত করে তুলতে পারে। এখন রাজনৈতিক শিক্ষা, সংসদীয় গণতন্ত্রে রাজনৈতিক জনগণের মতামতের ভিত্তিতে সংসদ পরিচালিত হয়, সরকার পরিচালিত হয়। জনমতকে উপেক্ষা করে কোনো কিছু করা যায় না। এই জন্য সেটা জনগণ রাজনৈতিকভাবে তর্ক বিতর্ক হয়, আলোচনা হয়, সেখান থেকে জনগণ বা নাগরিকগণ শিক্ষা লাভ করে থাকে। সংসদীয় সরকারের ত্রুটি, যেমন গুণ রয়েছে তেমনি আবার কি আছে, ত্রুটি বা সমালোচনা রয়েছে। যেমন মনে করো সংসদীয় সরকারের ত্রুটির মধ্যে স্থিতিশীলতার অভাব। সংসদীয় সরকারের মধ্যে স্থিতিশীলতার অভাব রয়েছে, কারণ আইন ও শাসন বিভাগের উপর শাসন বিভাগের ক্ষমতা নির্ভরশীল। এখন আইনসভা যদি তারা অনাস্থায় হেরে যায় তাহলে তাদেরকে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। পদত্যাগ করলে রাষ্ট্রে অরাজকতা বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে বা হয়ে থাকে। 2, অতিদলীয় মনোভাব। অতিদলীয় মনোভাব, সংসদীয় সরকার মূলত দলীয় সরকার। আবারও বলছি যে সংসদীয় সরকার হলো দলীয় সরকার, কারণ দলের নেতাকর্মীদেরকে গুরুত্ব বেশি দেওয়া হয়। কারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে দলীয় নেতাকর্মীদেরকে নিবৃত্তি দিয়ে কাজ করতে হয়। যখন রাষ্ট্রীয়ভাবে ওই দল ক্ষমতায় থাকে তখন দলীয় নেতাকর্মীদের সন্তুষ্টির জন্য কাজ করতে হয়। তখন দেখা যায় যে মেধা ও যোগ্যতার বিবেচনা না করে মন্ত্রিসভা অন্তর্ভুক্ত করা হয়। তাতে কি হয়, রাষ্ট্রের স্বার্থ বা জনগণের স্বার্থ ব্যাহত হয়। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। সিদ্ধান্ত গ্রহণ মানে সংসদীয় সরকার হলো আলাপ আলোচনার মাধ্যমে, জাতীয় সংসদে সরকারি দল বিরোধী দল আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এই সিদ্ধান্ত নীতিকে অনেক সময় দেখা যায় দেরি হয়, বিলম্ব হয়। তখন জরুরি বা রাষ্ট্রীয় কোনো কাজ সহজে করা যায় না। তাহলে আমরা ধরে নিলাম এবং বুঝে নিলাম যে সংসদীয় মন্ত্রিশাসিত সরকার কি কি গুণ রয়েছে, গুণগুলি বললাম, আলোচনা করলাম। তারপরে সংসদীয় সরকারের ত্রুটি আলোচনা করলাম। এখন আমরা আলোচনা আসি রাষ্ট্রপতি শাসিত সরকার। তো রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকারকে বোঝায় যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার আইন বিভাগ কোনটি? আইনসভা বা জাতীয় সংসদ, এটি হলো আইন বিভাগ বা আইনসভা। তাহলে কি বলা হয়েছে যে রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকারকে বোঝায় যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না। অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার মালিক। তার অধীনস্থ একটা মন্ত্রিসভা থাকে। মন্ত্রীগণ রাষ্ট্রপতিকে পরামর্শ দেয়। রাষ্ট্রপতি ইচ্ছা করলে তাদের পরামর্শ গ্রহণ করতে পারে, আবার না করতে পারে। এবং রাষ্ট্রপতি মন্ত্রীদেরকে নিয়োগ দেন। মন্ত্রী এবং রাষ্ট্রপতি তারা কেউই আইনসভার কাছে জবাবদিহিতা করতে হয় না। মন্ত্রীগণ রাষ্ট্রপতির কাছে জবাবদিহিতা করেন এবং তাদের কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। রাষ্ট্রপতিকে সন্তুষ্ট মাধ্যমে তাদের স্থায়িত্ব বাড়ে বা স্থায়িত্ব থাকে, তাই তারা সবসময় রাষ্ট্রপতিকে সন্তুষ্ট করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। এখন আলোচনা করব রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণ। কী কী গুণ আছে?
স্থিতিশীল শাসন। এটার মানে হলো যে রাষ্ট্রপতি আইনসভার কাছে বা আইন বিভাগের কাছে তার কাজের জন্য জবাবদিহি করতে পারে না, তিনি সর্বসভা এবং তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এই জন্য রাষ্ট্রে কী থাকে? স্থিতিশীল থাকে। 2, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। একই নিয়মে যে রাষ্ট্রপতি শাসিত সরকার যেহেতু আইনসভার কাছে কোনো জবাবদিহি করতে হয় না, তাদেরকে অবগত না করেই রাষ্ট্রপতি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। যেমন যুদ্ধ, জরুরি অবস্থা বা যে কোনো জাতীয় সংকটে রাষ্ট্রপতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাদের জাতীয় স্বার্থ কী হয়? প্রতিফলিত হয়। দক্ষ শাসন ব্যবস্থা। দক্ষ শাসন ব্যবস্থা হলো যেহেতু রাষ্ট্রপতি মন্ত্রীগণ তার কাজের জন্য আইনসভার কাছে দায়ী নয়, এই জন্য তারা প্রশাসনে বেশি সময় দিতে পারে এবং ফলে দেখা যায় দক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। ক্ষমতার স্বতন্ত্রীকরণ। এটার অর্থ হলো ক্ষমতার স্বতন্ত্রীকরণ কি? সরকারি 3টি বিভাগ রয়েছে। কী? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই 3টি বিভাগ কী করে? আলাদা আলাদা কাজ করে। কাজ করার পরও এই 3 বিভাগের মধ্যে সুসম্পর্ক বিরাজ থাকে এবং রাষ্ট্রের উন্নয়ন সাধিত হয়। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। দলীয় মনোভাবের কম প্রতিফলন। দলীয় মনোভাবের কম প্রতিফলন কি? যে দলীয় ব্যবস্থায় যেহেতু রাষ্ট্রপতি দলীয় ব্যবস্থার প্রতিফলন কম থাকে, কারণ তিনি নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তিনি সিদ্ধান্ত দেন, দলের সংখ্যাগরিষ্ঠতার উপর তাকে নির্ভর করতে হয় না, তিনি নিজে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এই ক্ষেত্রে দেখা যায় দলীয় মনোভাব সেখানে কম প্রতিফলিত হয়। রাষ্ট্রপতি শাসিত সরকারের ত্রুটি বা সমালোচনা যথা স্বেচ্ছাচারী শাসক। এই আলোচনা দেখলাম যে রাষ্ট্রপতি অনেক কাজ করতে পারে, সহজে কাজ করতে পারে, তারপরেও তার কিছু ত্রুটি বা সমস্যা রয়েছে। সেইগুলি কি? যেহেতু আইন ও শাসন বিভাগের কাছে রাষ্ট্রপতিকে জবাবদিহি করতে পারে না, তিনি নিজে যা খুশি তার সিদ্ধান্ত নিতে পারে, তখন রাষ্ট্রপতি কী হয়ে ওঠেন? স্বৈরশাসকে পরিণত হন। কারণ যেহেতু জনগণের সাথে বা আইনসভার সাথে তার কোনো জবাবদিহিতা থাকবে না, তখন তার নিজের ইচ্ছাকে প্রতিফলিত করবে, ফলে দেখা যায় সেখানে স্বৈরশাসকে রূপান্তর বা স্বৈরশাসকের রূপ লাভ করে। বিভিন্ন বিভাগের মধ্যে সুশাসনের বা সুসম্পর্কের অভাব। এই যে একটু আগে বললাম যে আইন শাসন বিভাগের মধ্যে আলাদা আলাদা তারা কাজ করে, অর্থাৎ স্বতন্ত্রভাবে কাজ করে, পৃথকভাবে কাজ করে, ফলে দেখা যায় 3 বিভাগের মধ্যে সম্পর্ক থাকে না, বন্ধুত্ব থাকে না, রাষ্ট্রীয় কাজে এক বিভাগ আরেক বিভাগে সহযোগিতা করে না। অনমনীয় শাসন। রাষ্ট্রপতি শাসিত সরকার হলো অনমনীয় শাসন। যেহেতু রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করা যায়, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সংবিধান পরিবর্তন করা যায় না। রাষ্ট্রের জরুরি কাজে জনগণের জরুরি স্বার্থ সেখানে রাষ্ট্রকে সংবিধানকে পরিবর্তন করা যায় না, যার কারণে অনমনীয় মনোভাব থাকে এবং রাষ্ট্রপতির ইচ্ছে অনুযায়ী সব কিছু পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় সংসদীয় মন্ত্রী শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা করলাম। তারপরও এখানে বলা যায় যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে একাধিক পদ্ধতির সরকার রয়েছে। যেমন আমার উদাহরণস্বরূপ যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বা আমেরিকা একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রচলিত আছে, তার পাশাপাশি সেটা যুক্তরাষ্ট্রীয় সরকারও প্রচলিত। অর্থাৎ 2 ধরনের শাসন, 2 ধরনের সরকার পদ্ধতি, একটা রাষ্ট্রপতি আর একটা হলো যুক্তরাষ্ট্রীয়। অন্যরূপভাবে আরেকটি উদাহরণ যদি দেই, যে যুক্তরাজ্য, সেখানেও গণতান্ত্রিক সরকার, সেখানে রয়েছে নির্বাচিত সরকার এবং সেখানে আরেকটি আছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, অর্থাৎ রাজা আছে এবং সেখানে নির্বাচিত প্রতিনিধি বা সরকারও আছে। তাহলে এই আলোচনা থেকে যদি আমি তোমাদের প্রশ্ন করি, তোমরা কোন সরকার ব্যবস্থাকে সমর্থন করবে? এটা একটা সুন্দর প্রশ্ন। এই প্রশ্নে তোমরা হয়তো দ্বিধাগ্রস্ত হবে কোনটা তোমরা সমর্থন করবে। আমি তোমাদের সহজে বলে দেই যে আমরা মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থাকে সমর্থন করব। এই কারণে যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায়
শাসন বিভাগ অর্থাৎ মন্ত্রীগণ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। এই জন্য সেটা গুরুত্বপূর্ণ একটি সরকার এবং জনগণের মতামতের মাধ্যমে প্রতিফলিত হয়। এই জন্য আমরা সংসদীয় সরকার ব্যবস্থাকে সমর্থন করব। আমরা যদি আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থার ইতিহাস পর্যালোচনা করি তাহলে এখানে দেখা যায় যে আমাদের স্বাধীন বাংলাদেশে সরকার গঠনের পর থেকে এই পর্যন্ত মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকারি ব্যবস্থা প্রচলিত রয়েছে। আজকে যারা সরকারে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, সেটা একটা সংসদীয় মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। এখানে একটা শব্দ লিখেছি, ইমপিচমেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতিকে ইচ্ছা করলে কী করা যায় না, অপসারণ করা যায় না। রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে জাতীয় সংসদ সদস্যদের 2/3 সমর্থন লাগে। এই 2/3 সমর্থন ছাড়া রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় না। এটাকে বলে ইমপিচমেন্ট, বাংলায় হলো অভিশংসন। এটা একটা পদ্ধতি, অভিশংসন পদ্ধতি, অর্থাৎ রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে জাতীয় সংসদে 2/3 সদস্যের সমর্থন লাগবে। সমর্থন গৃহীত হলে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা যায়। কারণ রাষ্ট্রপতি নির্দিষ্ট সময় নিয়ে ক্ষমতা আসেন, 5 বছরের জন্য ক্ষমতা আসেন। তাকে কোন অবস্থা থেকে এই অপসারণ ছাড়া তাকে কী করা যায় না, অপসারণ করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। শেষ করার আগে তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে 5ম অধ্যায় থেকে আলোচনা করব। সেই অধ্যায় আছে সংবিধান। তোমরা একটু পড়ে নেবে। তোমাদেরকে ধন্যবাদ। খুদা হাফেজ।